দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর স্থগিত হলো আওয়ামী লীগের নির্বাচন কমিশনের নিবন্ধন। রাজনীতিতে কি নতুন ধারা সৃষ্টি হচ্ছে? সংস্কার কতদূর? নির্বাচনের রোডম্যাপ কবে? রাজনীতিতে ইউটার্ন এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি পরিচয় করাতে চাই তাদেরকে। শুরুতে আমার সঙ্গে আছেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টা। আছেন আজিজুল বারী হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক, বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে আসি। 9 মাস আগে আসলে যে দলটি প্রবল প্রতাপের সঙ্গে ক্ষমতার মসনদে ছিল, সেই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর তাদের যে নিবন্ধন নির্বাচন কমিশন সেটিও স্থগিত হয়ে গেল গতকাল। এবং তাদের জোট সঙ্গী ছিল, আপনি জানেন যে 14 দল 12 অনেকেই ছিল। তারাও কি চাপে পড়তে যাচ্ছে? এবং রাজনীতিটা আসলে কোন পথে এগুচ্ছে এখন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে যেটা বলছেন যে 9 মাস আগে যে দলটি প্রবল প্রতাপে ছিল, আসলে প্রবল প্রতাপে ছিল তো অন্যায়ভাবে, অবৈধভাবে, ভোটারবিহীন, দিনের ভোট রাতে করে, আমিডামি নির্বাচন করে, মানুষকে গুম করে, খুন করে, আয়নাঘর বানিয়ে, দেশের টাকা লুট করে। মানুষ তো এটা জনগণের আকাঙ্ক্ষাই ছিল যে এই ধরনের রাজনৈতিক দল যেন বাংলাদেশে আপনার অন্তত ক্ষমতায় আসা তো দূরের কথা, রাজনীতি যাতে করতে না পারে। কারণ এরকম দুর্বৃত্তের রাজনীতি, দুর্বৃত্তায়ন, যে রাজনীতিতে যে ক্রিমিনালাইজেশন হয়েছে বিভিন্ন সময়ে, যে রাজনীতির বিরুদ্ধে অনেকে বলে যে আমাদের দেশের রাজনীতিটা পরিচ্ছন্ন হয়নি, এই একটি দলের জন্যই তো এই ক্রিমিনালাইজেশন, রাজনীতির এত বদনাম। সুতরাং এই দলের কার্যক্রম বা নিবন্ধন বাতিল হবে, এটাই তো স্বাভাবিক। প্রবল প্রতাপে তো তারা আপনার বৈধভাবে ছিল না, অবৈধভাবে ছিল। এখন বলছেন যে আপনি যে জাতির রাজনীতি যাবে কোন পথে, এখন যে বক্তব্যটা দিতে হয় যে দেখেন, আমরা গণ অভ্যুত্থানটা হয়েছিল কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসি যেহেতু হাইজ্যাক্ট হয়ে গিয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যেহেতু হাইজ্যাক্ট হয়ে গিয়েছিল, সেই অভিপ্রায়ে আমাদের গণ অভ্যুত্থান। এবং এই গণ অভ্যুত্থানের জন্য এর সাথে আরো কিছু যোগ হয়েছিল যে বাংলাদেশের একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার, তো রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনস এগুলোকে আপনার স্ট্রেনথেন করা, এইগুলো আমাদের অভিপ্রায়ের মধ্যে ছিল। এবং সেই অভিপ্রায়ের কথা বিএনপি রাজনৈতিক দল হিসাবে এই ফ্যাসিস্টের জামানায়ও বলে আসছে, এখনো বলছে। কিন্তু আমরা দেখছি, খুব গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট আমাদের সকলের সমর্থনের সরকার, আমরা এখনো এই সরকারকে সমর্থন দিই। কারণ এই সরকারের ব্যর্থতা মানে সামগ্রিকভাবে আমাদের সকলের ব্যর্থতা। কিন্তু আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরছে, বিভিন্ন ন্যারেটিভ। এবং যদি কোনো ন্যারেটিভ আপনার রিজলভ হয়ে যায়, এখন যদি বলেন ন্যারেটিভগুলো কী কী, যেমন প্রথম ন্যারেটিভ ছিল যে সংস্কার না করে নির্বাচন হবে না। সেটা আমরা যখন তাদের ফিলসফিক্যালি বুঝিয়েছিলাম যে যেহেতু আপনার সংস্কার একটি কন্টিনিউয়াস প্রসেস, এটাকে আপনি এটাকে না করা পর্যন্ত অন্য ব্যবস্থা থমকে দিবেন, এটা রিজলভ হলো। হ্যাঁ, সংস্কারটা করা দরকার টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যান্ড টু স্ট্রেনথেন দ্য আদার ইনস্টিটিউশনস অফ দ্য গভর্নমেন্ট মেশিনারি। বিএনপিও তো চায় সংস্কার হোক। আমি সেটাই তো বললাম, এই প্রসঙ্গটা রিজলভ হলো। তখন দেখলাম আরেকটা ন্যারেটিভ তোলা হলো। এখন আপনি বলছেন সরকার তুলছে না, রাজনৈতিক দলগুলো তুলছে। সরকারের স্পন্সার্ড একটা রাজনৈতিক দল আছে, এটা আগেই বলে রাখা ভালো। স্পন্সার্ড রাজনৈতিক দলটা বর্তমান যে আমাদের ছাত্র ভাইদের যে একটা নতুন রাজনৈতিক দল, যেটা এখনো সামাজিক শক্তি হিসাবে আছে, যদিও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এটাও রিজলভ হলো সাইকোলজিক্যালি যে না, আমাদের এই অভ্যুত্থানটা আপনার কোনো পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য হয়েছিল না, বা কোনো উপজেলা নির্বাচনের জন্য হয়েছিল। আমাদের অভ্যুত্থানটা ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং আদার ইনস্টিটিউশন অফ দ্য গভর্নমেন্টস, এটাও রিজলভ হলো। এরপরে তোলা হলো বিচার, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এই ফ্যাসিস্টের বিচার। আমরা কিন্তু এই ফ্যাসিস্টের বিচার এই 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগেও দাবি করেছি যে আওয়ামী লীগ নামের রাজনৈতিক দলটি মাফিয়া। আমরা বলেছিলাম তাকে ফ্যাসিস্ট হলো একটা রাজনৈতিক দলকে কিন্তু আপনি একটা পয়েন্ট দিয়ে দেন, ফ্যাসিস্টও কিন্তু একটা রাজনৈতিক ব্যবস্থা। এটা ফ্যাসিস্ট
দায়িত্ব ছিল না, এটা ছিল মাফিয়া, টোটাল একটা মাফিয়া সরকার। এই মাফিয়া সরকারের আপনার পদত্যাগ, এই মাফিয়া সরকার ব্যান, এই মাফিয়া সরকার এর সমস্ত ইন্ডিভিজুয়ালস যারা আপনার ক্রিমিনাল অফেন্স, করাপশন অফেন্সে যেহেতু তাদের বিচার আমরা আগেও বলেছি, 5ই আগস্টে আগেও বলছি, এখনো বলছি। এই বিচারটাকে আমরা বললাম যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারও করতে হবে। তখন আরেকটি ন্যারেটিভ তোলা হলো যে বিচার কার্য শেষ করে তারপরে নির্বাচন। চিন্তা করেন, একটা বিচার কার্য শেষ হতে লাস্ট ভার্ডিক্ট পেতে কত দিন লাগে। আমি নিজেও 200-র উপরে মামলার আসামি, আমার 7 বছরের সাজা হয়েছে, সমস্ত বিচার এখনো শেষ হয়নি। আমি 16 বছর ধরে এই মামলার ঘানি টানছি, এখনো কিন্তু সরকার আমাকে, যদিও 1 মাসের একটি বিচারে আমাকে 7 বছর কারাদণ্ড দিয়ে দিয়েছে, আমরা জামিনে মুক্তি আছি, কিন্তু বিচার তো শেষ হয়নি, তাই না? বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া সম্বন্ধে আপনারা যারা আছেন, ওনারা যারা আছেন, সবার আইডিয়া আছে যে লাস্ট ভার্ডিক্টে কতদিন লাগে। সুতরাং যদি বলেন বিচার না করে নির্বাচন দেব না, এটা একটা হাস্যকর কথা হয়ে যায়, বুঝছেন? কারণ আমরা এইটুক বলতে পারি যে অন্তত নিম্ন কোর্টে নির্বাচনের আগে কয়েকটা বিচার হয়ে যাওয়া উচিত। মানুষের কাছে কিছু ইনস্ট্যান্স দেখানো উচিত যে যারা ফ্যাসিবাদী হয়, যারা ক্রিমিনাল হয়, তাদের কি পরিণাম হয়, এটা দেখানো উচিত। এখন সরকার যে আপনার একটা যে কালচারটা শুরু করলো এই বিচারের নামে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এতক্ষণ যে কথা বললাম, এখন যে একটা গুরুত্বপূর্ণ কথা যে দেখেন এই বিচার কার্যটা ন্যায্যতা, এটা একটা, এইটাকে করার জন্য তিনি যে কালচারটা করলেন, যে মব কালচার। মব বললে কিন্তু অনেকে দুঃখ পায়, কারণ বিপ্লবের পরে মব হলে সেইটাকে আর মব বলে না, তখন সেটাকে জায়েজ বলে। কিন্তু যেহেতু বাংলাদেশে বিপ্লব হয়নি, হয়েছে অভ্যুত্থান। এখন দেখলাম যে 8ই আগস্টের পরে আপনি দেখেছেন যে এই মব কালচারের সৃষ্টিটা কিভাবে। 8ই আগস্টের পরে একদল ছাত্র ঢুকে গেল আপনার সচিবালয়, সেখান থেকে পরীক্ষা ছাড়া পাশ করবে। এই যে গভর্নমেন্ট এটা অ্যালাউ করলো, ইন্টারিম গভর্নমেন্ট অ্যালাউ করার পরে প্রায় 100 থেকে 150 আপনার এরকম কালচার শুরু হলো শাহবাগে। প্রত্যেক দিন দাবি দাওয়া, মনে হচ্ছে এই সরকার একটা দাবি দাওয়া মেটানোর একটা সরকারে পরিণত হয়ে গেল ওই একটা ইসের জন্য। এর আগেও বাংলাদেশে মব কালচার করে হাইকোর্টের রায়কে আপনার বিভ্রান্ত করা হয়েছে, যেমন শাহবাগের গণজাগরণ মঞ্চ। এবারও দেখলাম, দেখেন জুলাই সনদ নিয়ে হঠাৎ করে দেখলাম যমুনায় একদল ছেলে বললো যে এইটা সবাই আসেন, এইটা আমাদের জুলাই সনদ। তখন বিএনপি বলল যে জুলাই সনদ হবে, কিন্তু এটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে, যা কিছু হবে এটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে। আমরা কিন্তু সেই প্রসেসটা করলাম যে ঐক্যমত কমিশনের সাথে আমাদের যে বৈঠক হয়েছে এবং অন্যান্য দলের যে বৈঠক হয়েছে, সেখানে যে সমস্ত বিষয় আমরা ঐক্যমত হয়েছি, সেই সব বিষয় জুলাই চার্টারে যাবে, এটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে। আমরাও চাই যে এই বিচার কার্যটাও একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে হবে, সেটা আইনগত ভিত্তি থাকতে হবে, পলিটিক্যাল অভিপ্রায়, যে সেই পলিটিক্যাল অভিপ্রায় সব রাজনৈতিক দলই কিন্তু ঐক্যমত, এদের বিচার বা নিষিদ্ধ হিসাবে সব পলিটিক্যাল পার্টি ঐক্যমত। কিন্তু সরকার এই যে মব কালচারটা তৈরি করলো, এর ফলে কি হবে, যে এরপরে দেখা যাচ্ছে কোনো একটা বিক্ষুব্ধ সংগঠন ওই যমুনার সামনে যে দাঁড়ালো, 10-12 জন বা 20 জন বা 200 বা 2000, 5000, 10,000 লোক দাঁড়ালো, আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, তাই তো রাষ্ট্রের আর কিছু থাকে না। এইবার আরেকটি প্রশ্ন না বললে কিন্তু আজাদ ভাই বলতে যায়, আজাদ ভাইকে একটু ফিডব্যাক দিই, মানে একটু সাপ্লিমেন্ট দিই আজাদ ভাই, যে দেখেন আমাদের এই সরকার, আমাদের সকলের যে সমর্থিত সরকার, তিনি বহু টেলিভিশন তর্কে, বহু একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে সে বক্তৃতায় বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তার কোনো, তাদের সরকারের কোনো ইচ্ছা নেই, বলছিল না? বলছিল তো, জি, তারপরে করলো তো। তাহলে এখন আমার প্রশ্ন যে তিনি যে নির্বাচন করবেন, যে 2টা ডেট, আমরা তো বলছি যে সুপারফিশিয়াল কথা, নির্বাচন নিয়ে উনি তাল ভাবনা করছে, এসব বিষয় তো পূর্ণ বিতর্ক। তাহলে তিনি যে 2টা ডেট দিয়েছেন, এই 2টা ডেট যে ঠিক থাকবে তার তো আমরা একটা প্রেসিডেন্স দেখলাম, যে আপনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সামনে কি বললেন আর এখন কি বললেন। আরেকটি কথা হলো যে উনি যখন বললেন 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে একবার তাগিদ দিয়েছিল, তখন এই আজাদ ভাইদের প্রেসিং থেকে বলা হলো যে উনি এই কথা বলেননি। আমরা তো টেলিভিশনের স্ক্রলে দেখলাম 2 ঘন্টা মধ্যে সব চেঞ্জ হয়ে গেল। সুতরাং আমার একটা প্রশ্ন
যে সরকারের ভিতর কি কোনো সরকার আছে যে ডক্টর ইউনূস যে কথাগুলো বলছে সেটা তিনি মিন করছেন না, নাকি আমি আসবো আপনার কাছে। আমি জনাব আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টা। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে আমার এরকম যে আওয়ামী লীগ আপাতত নির্বাচনে অংশ নিতে পারছে না, বলা হয়েছে যে বিচারের মাধ্যমে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ করা যেতে পারে, সে বিচার প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা। আর জনাব আজিজুল বারী হেলালের যে প্রশ্ন সেটা হচ্ছে সরকার ন্যারেটিভ তৈরি করছে বিভিন্নভাবে, সরকারি স্পন্সরড একটি রাজনৈতিক দল আছে সরকারের, এসব বিষয়গুলো নিয়ে যদি আপনি উত্তর দেন। সময় 4 মিনিট। প্রথম কথা হচ্ছে আপনি ওনাকে তো সময় আমি এসে আবার আপনার কাছে আমি আসবো, আমাকে সময় নির্ধারণ করে দেওয়াটা কিন্তু এক ধরনের ডিসক্রিমিনেশন। এনিওয়ে আপনি বলেন, আমি এসে প্রথম কথা হচ্ছে যে বিচারের যে কথাটা আপনি বলেছেন, বিচার তো অবশ্যই শুরু হয়েছে, কারণ ট্রাইব্যুনালে অনেকগুলো মামলা হয়েছে। এই মামলায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছেন যারা তাদের ভূমিকার কারণে অভিযুক্ত হয়েছেন। তো তাদের ভূমিকার এখন আদালত পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবে। যারা তদন্ত কর্মকর্তা আছেন তারা তদন্ত করবেন, তদন্তের মাধ্যমে তাদের ভূমিকাটা স্পষ্ট হবে, দলের ভূমিকাটা স্পষ্ট হবে, তারপর আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই। আর আমার ভাই যে বক্তব্য দিয়েছেন বেশিরভাগই আসলে রাজনৈতিক বক্তব্য। অনেক অনেক কিছু কিছু আছে উনি হয়তো ফ্যাক্ট হিসেবে ঠিক বলেছেন, আবার কিছু কিছু আছে আমার কাছে মনে হয়েছে একেবারে অযৌক্তিক এবং ওনার আসলে রাজনৈতিক অভিপ্রায় বা রাজনৈতিক চিন্তাভাবনা থেকে উনি বলেছেন যেগুলো আসলে খুব একটা যৌক্তিক না। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে উনি যে প্রশ্নটা তুলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সরকার যে কথাটা বলেছে যে সরকারের কোনো পরিকল্পনাই, এটা রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে। তো রাজনৈতিক দলগুলো তো চেয়েছে, এমনকি বিএনপিও চেয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা। বিএনপি কীভাবে চেয়েছে? বিএনপি বলেছে, আমি একেবারে সুনির্দিষ্ট রেফারেন্স দিয়ে আপনাকে বলতে পারবো, আপনার এপ্রিলের 16 তারিখে যখন বিএনপির একটা প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, সেখানেও কিন্তু এটা আলোচিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আপনার তার অবস্থান কি, তারা জানিয়েছে যে তারা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে, কিন্তু যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিপক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে তাদের কোনো আপত্তি নেই, এবং সেটাই হয়েছে। আর সরকার তো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি এখনও, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং কার্যক্রম নিষিদ্ধ করার পিছনে কতগুলো যৌক্তিক কারণ ছিল। কারণ আওয়ামী লীগের কার্যক্রম হুমকি দামকির কারণে যারা জুলাই আন্দোলনের যারা সম্মুখ যোদ্ধা বা জুলাই আন্দোলনের যারা অংশগ্রহণকারী তাদের জীবন বিপন্ন হচ্ছিল বা তারা হুমকি দামকির মধ্যে পড়েছিল। প্লাস এই যে মামলাগুলো চলছে, এই মামলাগুলোর যারা সাক্ষী আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছিল। এরকম কিছু কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকার কিন্তু দল নিষিদ্ধ করেনি, কার্যক্রম নিষিদ্ধ করেছে। দল নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত আদালত দেবে, আদালত তাদের ভূমিকা পর্যালোচনা করে দেখবে। তো এখানে তো আমি তো মনে করি না যে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন উনি তার বাইরে গিয়েছেন। এর বাইরে যে দাবিটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিছু কিছু দল দাবি করেছে যে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, আবার কিছু দল দাবি করেছেন যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাদের কোনো আপত্তি নেই। যারা এই দাবিটা করেছিলেন তারা হচ্ছে তাদের মধ্যে বিএনপিও অন্যতম রাজনৈতিক দল, যারা বলেছেন যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাদের কোনো আপত্তি নেই, এবং সেটাই হয়েছে। তো এক্ষেত্রে আমি তো মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপির দাবিটাই মেনে নিয়েছেন। সো এখানে অন্য এখন আপনি যদি বলেন যে যমুনার সামনে গিয়ে কেউ রাজনৈতিক প্রতিবাদ করলেই আপনি দাবি মেনে নেবেন, আমার মনে হয় না বিষয়টা তথ্য হিসেবে সঠিক। বরঞ্চ রাজনৈতিক দলগুলো আলোচনা করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, কথা বলে পলিটিক্যাল পার্টিগুলার একটা সেন্টিমেন্ট সরকার ধারণ করেছে, ধারণ করে পলিটিক্যাল পার্টিগুলার মতামত নিয়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছে। কারণ এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক মতামত নেই, রাজনৈতিক দলগুলো যে মতামত দিবে তার প্রেক্ষিতে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে। আরেকটা জিনিস উনি বলেছেন যে মব কালচার, মব কিছুটা আমরা শুরুতে দেখেছি জুলাই বিপ্লবের পরে আসলে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন কিছুটা মব কালচার তৈরি হয়েছিল। কিন্তু যেগুলো ন্যায়সঙ্গত প্রতিবাদ, মানুষের তো প্রতিবাদ করার অধিকার আছে। এবং আপনার গত 15 বছর যে সরকারকে আমরা বলতেছি যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে মানুষকে কথা বলার কোনো সুযোগ দেয় নাই। মানুষের প্রতিবাদ করার যে অধিকারটা ছিল সেটা তারা কেড়ে নিয়েছিল, মানুষ প্রতিবাদ করতে পারতো না। এমনকি আমার প্রিয় হেলাল ভাই, ওনাদের দল ওনারাও কিন্তু বিভিন্ন সময়ে ওনাদের বিরুদ্ধে যে অত্যাচার নিপীড়নগুলো হয়েছে তার অনেক প্রতিবাদ করতে চেয়েছিল, ওনাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় না, জেলায় দাঁড়াতে দেয় না। ওনার বিভাগীয় শহরগুলোতে আপনার সমাবেশ করতে চেয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, নানাভাবে ওনাদের জন্য বাধা বিপত্তি সৃষ্টি করেছে সরকার। মানুষ কিন্তু
আমরা যে নতুন যে গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা চাই, সেখানে আমরা মনে করি যে মানুষের প্রতিবাদ করার অধিকার থাকবে। মানুষ তার কোনো জায়গায় যদি সে ডেপ্রাইভ ফিল করে, কোনো জায়গায় সে যদি মনে করে অ্যাগ্রাইভড হয়, তাহলে তার প্রতিবাদ করার অধিকারটা যেন থাকে। তো সেই প্রতিবাদ করার অধিকারটাকে আপনি যদি সবসময় মবের সাথে গুলিয়ে ফেলেন, মব যদি কেউ ক্রিয়েট করে, কেউ যদি কোনো অন্যায়ভাবে কারো প্রতি দলবদ্ধভাবে অন্যায় করে, তাহলে সেই অন্যায়ের বিচার করার সুযোগ আছে, তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু কেউ যদি লেজিটিমেট প্রতিবাদ করে বা লেজিটিমেট যদি নাও হয়, প্রতিবাদ যদি করে, সেটা নিয়ে আলাপ আলোচনার জন্য সে যদি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি রাস্তায় নেমে আসে, সব সময় সব কিছুকে জেনারেলাইজ করে মব বলে চালিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় না খুব একটা যৌক্তিক কোনো কিছু। ধন্যবাদ। আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আবারও ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি যেতে চাই জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে, যেটি জনাব আজিজুল বারী হেলাল ভাই বললেন যে আসলে সরকারের কোনো স্পন্সর দল, ছাত্রদের দল বললেন, একই সঙ্গে কেউ এসে দাবি করলে হয়তো আপনাদের সিদ্ধান্ত থেকে সরে যাবেন কিনা, এই ধরনের কিছু কথাবার্তা। আপনি ধন্যবাদ আপনাকে। আসলে সরকার দেশে দীর্ঘদিন ধরে একটা একদলীয় রাজনীতি চলেছে অনেকটা। আমরা বাকশাল 2 যেটা নাম দিয়েছিলাম, অন্যান্য রাজনৈতিক দল আসলে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি। দমন নিপীড়ন নানাভাবে তারা শিকার হয়েছেন। আমার ভাই হেলাল ভাই আছেন, আমার বড় ভাই, ওনাদের দলও ওনারা এই দমন নিপীড়নের মুখে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি। নতুন জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, তার একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে সবাই তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাবে। তো রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য সবাইকে সুযোগ করে দেওয়াটা সরকারের কর্তব্য। সবাই যাতে দেশে তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমগুলো চালাতে পারে। তাতে আপনার বিএনপিও তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে, আরও অন্য যারা পার্টি আছে তারাও তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে। এখন অন্য কাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দিলে যদি সে সরকারের স্পন্সর্ড হয়ে যায়, তাহলে আমি মনে করি যে এটা আসলে তথ্য হিসেবে সঠিক না। আমি একটা উদাহরণ দিই কিভাবে আপনার এই জিনিসগুলোকে টুইস্ট করা হয়। আপনার যখন যমুনার সামনে ছাত্ররা আন্দোলন করছে, প্রথমত এটা ছাত্রদের আন্দোলন, কারণ এটা এনসিপির আন্দোলন হিসাবে আমরা দেখি নাই। প্রথমে ছাত্র হাসনাত আবদুল্লাহ ডাক দিয়েছেন, যদিও তিনি এনসিপির নেতা, তিনি সবাইকে ডাক দিয়েছেন, তারপরে এনসিপি যোগ দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল যোগ দিয়েছে। দেশে একটা হিট ওয়েভ চলতেছিল তখন। ওই হিট ওয়েভে আপনার ঢাকা সিটি কর্পোরেশন আপনার জনস্বাস্থ্যের কথা চিন্তা করে শীতল পানি ছিটিয়েছে, যাতে কোনো ধরনের কেউ হিট স্ট্রোক না করে। ওখানে একটা পক্ষ বলা শুরু করলো যে হ্যাঁ দেখেন, এনসিপি বা এরা এখন মিছিল করছে দেখে সরকার তাদেরকে শীতল পানি দিচ্ছে, এবং এটা খুব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমও এটাকে নিয়ে রিপোর্ট করেছে। এটা খুবই দুঃখজনক। কারণ হচ্ছে হিটওয়েভ চলাকালীন সময়ে সিটি কর্পোরেশন কিন্তু একই কাজ আপনার আমাদের বিএনপি চেয়ারপারসন যেদিন ঢাকায় ফিরছিলেন, যখন বিএনপি নেতাকর্মীরা আপনার রাস্তায় ছিলেন, তাদেরকেও কিন্তু এই পানিটা দিয়েছে। এবং আপনার যেদিন হেফাজতের লোকজন আপনার নারী কমিশনের রিপোর্টের প্রতিবাদে এই সমাবেশটা করেছে, সেখানেও কিন্তু তারা এই পানিটা দিয়েছে। আপনার সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যেখানেই এইরকম একটা চরম তাপদাহের মধ্যে যেখানেই বাড়তি লোক সমাগম আছে, সেখানে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন তার জন্য তারা জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কোনো রাজনৈতিক পরিচয় কিচ্ছু না, সবার জন্য এই ব্যবস্থাটা নিয়েছেন। কিন্তু সবার জন্য ব্যবস্থা নিয়েছে এটা নিয়ে কেউ কিন্তু কোনো আলোচনা করে নাই। যেই মাত্র আপনার যমুনার সামনে পানিটা দেওয়া হলো, সরকার পক্ষপাত দুষ্ট আচরণ হয়ে গেল, ছাত্রদেরকে শীতল পানি ছিটাচ্ছে, এই ধরনের বক্তব্য আসা শুরু করলো। মিডিয়ার কেউ এটা বললো, রাজনৈতিক দলগুলো থেকেও বললো, সামাজিক যোগাযোগ মাধ্যম। ছাত্রদের দলের প্রতি সরকারের কোনো বিশেষ দুর্বলতা আছে কি? কোনো সরকারের দুর্বলতা দেশের মানুষের প্রতি। দেশের প্রত্যেকটা মানুষকে প্রোটেক্ট করা, দেশের প্রত্যেকটা মানুষের স্বাভাবিক কার্যক্রম বা যে অধিকারটা আছে সেটা যাতে সমুন্নত থাকে, সেই জন্য সরকার সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। ছাত্রদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্য যে কোনো রাজনৈতিক দল সরকারের কাছে যদি কোনো সহযোগিতা চায়, তাহলে সরকার সেই সহযোগিতা করতে প্রস্তুত এবং বাধ্য, সেটা যদি ন্যায়সঙ্গত হয়। পাশাপাশি কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে,
সেটা যেই হোক তার রাজনৈতিক পরিচয়টা তখন দেখার প্রয়োজন নেই। জনগণের স্বার্থে বা জনশৃঙ্খলার স্বার্থে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সরকার নির্বাচনের একটি সময়সীমা বেঁধে দিয়েছে যে আগামী ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যে নির্বাচন করবে। সংস্কার আসলে কবে শেষ হচ্ছে? আমি এগুলো নিয়ে আসলে কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না, কারণ এগুলো নিয়ে যথেষ্ট কথা বলা হয়েছে। সরকার এতদিন ধরে যেটা বলেছেন সেটাতে সরকার অটুট আছেন এবং সরকার তার নির্দিষ্ট সময়সীমার কথা মাথায় রেখেই কাজ করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে। যে আগামী রাজনীতি আসলে কতটা শক্তিশালী হবে সামনের দিনগুলোতে? রাজনীতি তো আপনার প্রধান অনুষঙ্গ হলো যে জনগণের নির্বাচিত প্রতিনিধি। এই জনগণের নির্বাচিত প্রতিনিধি করার যে প্রক্রিয়া, অর্থাৎ নির্বাচন গণতন্ত্রের যে পূর্ব শর্ত, এটা যতদিন না স্পষ্ট হচ্ছে মানুষের কাছে, আমরা কতবার বলছি যে একটা কংক্রিট ডিসিশন দেন, আপনি অল টাইম একটা ধোঁয়াশা সৃষ্টি করছেন। আমরা কিন্তু সরকার যে এই টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এইটার ব্যাপারে কোনো কংক্রিট বক্তব্য দিচ্ছে না। এই জন্য আমাদের এত কথা চলে আসছে যে দেখেন এই যে আমাদের যেরকম বললাম যে কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তাই না? কতদিন? যতদিন বিচার না হবে ততদিন। এখন আওয়ামী লীগ কি কোনো কার্যক্রম করছে? তার মানে সরকার আপনাদের একটা বুঝ দিয়ে দিল, একটা মলম লাগিয়ে দিল উপরে যে কার্যক্রম আমি নিষিদ্ধ করছি যতদিন বিচার না হচ্ছে। তা আমার কথা যে আওয়ামী লীগ কি কার্যক্রম করছে? আমাদের যে দাবিটা, আমাদের জনগণের যে দাবিটা ছিল যে আওয়ামী লীগকে আপনার বিচারের আওতায় আনা এবং নিষিদ্ধ করা, জনগণের যে দাবি, সেটাকে তিনি এমন সুকৌশলে করলেন যে কার্যক্রম নিষিদ্ধ। আসলে তারা কোনো কার্যক্রম করছে না। আর একটা কথা, আইসিটি অ্যাক্টে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে তো আপনার এই দল নিষিদ্ধের একটা আইন মনে হয় ছিল, সেটা তো এই সরকারই বন্ধ করলো, আবার এখন এর ইনকর্পোরেট করতে হচ্ছে, তাই না? আমার বক্তব্য হলো যে আবার একটা দেখেন, ঐক্যমত কমিশন, 5টা কমিশন প্রায় 794টার মতো অথবা 694, এক্সাক্ট ফিগার আমি জানি না, এরকমই হবে, যে প্রস্তাব দিলেন। সেখানে কোথাও আওয়ামী লীগ নিষিদ্ধের কথা তারা বললো, আওয়ামী লীগের বিচারের কথা বললো? তা আমি যেটা বলতে চাচ্ছি যে তারা এমন এমন ন্যারেটিভ বাজারে ছাড়ছে টু শিফট দ্য ইলেকশন, টু ডিলে দ্য ইলেকশন এন্ড মেক এ স্পেস। আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে, এটা আপনি সমর্থন করেন কি করেন না? অবশ্যই একটু খোলাখুলি আমি সবার আগে আমরা তো বললাম, সিদ্ধান্ত আপনি সমর্থন করেন, আগে বলছি যে সিদ্ধান্ত আপনি সমর্থন করেন বলছি, আজাদ ভাই প্রক্রিয়া নিয়ে বলছি, যে প্রক্রিয়ার কথা আপনি বলেছেন, এই প্রক্রিয়াটা আপনাদেরই সাজেস্ট করা, আপনাদের দলের সাজেস্ট করা প্রক্রিয়া। এবং আপনার এখন এই এটা তাহলে কি আপনারা বিএনপির কথাই চলছেন? না, বিএনপি তো বলছে যে আপনি নির্বাচনের ডেট দেন, দিচ্ছেন না তো, তাহলে বিএনপির কথাই নির্বাচনের ডেট যখন দেওয়ার সময় হবে তখন অবশ্যই নির্বাচনের ডেট। না, এটা তো ঠিক না। প্রত্যেকটা সরকারের আপনার একটা, বাংলাদেশে আজ এই পর্যন্ত যত সরকার হয়েছে 53 বছরে, কেউ কি কখনো অনির্দিষ্টকালের কথা বলেছে? ইভেন বাংলাদেশের সবচেয়ে ডেট্রিমেন্টাল গভর্নমেন্ট ছিল ফখরুদ্দিন মজিদুদ্দিন সরকার, সেও 2 বছরের একটা কথা বলেছিল, সেও 2 বছরের একটা কথা। এর ফলে কি হয়েছিল? এটা 17 বছরের স্বৈরাচার। এই সরকার এমন একটা সরকার, তিনি তার মেয়াদটা পর্যন্ত বলছেন না কতদিন। আমার আপনার সাথে প্রবল দ্বিমত আছে, আমার প্রবল দ্বিমত আছে এই কারণে যে আপনার এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বিএনপি সহ সব রাজনৈতিক দল বলেছে সরকারকে যৌক্তিক সময় দেবে। তখন কিন্তু একটা রাজনৈতিক দলও বলে নাই সেই যৌক্তিক সময়টা কতদিন হবে। বিএনপি এসে অনেক পরে বলেছে যৌক্তিক সময়টা ওনারা ডিসেম্বর পর্যন্ত, জুন মাসও বলেছি, জুলাই মাসও। আমাকে শেষ করতে দেন, আমাকে আপনি একটু শেষ করতে দেন কাইন্ডলি। আপনারা বলেছেন যৌক্তিক সময় দেবেন, যৌক্তিক সময়টা পরবর্তীতে এসে আপনারা স্পষ্ট করেছেন ডিসেম্বর পর্যন্ত। সরকারও আপনাদের যে সময়টা আপনারা বলেছেন সেখান থেকে খুব বেশি ডিসেম্বরের আগে হতে পারে, আজাদ ভাই এখানে ডিসেম্বরের আগে হতে পারে, এগুলো হাইপোথিসিস। আপনারা হাইপোথিসিস, নির্বাচন চাইলে তো আগামী কালও হতে পারে, কিন্তু এই নির্বাচন আমরা চাই জুন, এটা হাইপোথিসিস না? না, ডিসেম্বর এটা কোনো হাইপোথিসিস না। ডিসেম্বর তো জুনের হাইপোথিসিস না, এটার পিছনে একটা কংক্রিট হচ্ছে না। এটা কখন হলে জুন হবে ডিসেম্বর। আমার টান আমি একটু বলি আজাদ ভাই, আমার টান আমি একটু বলি। দেখেন, আমি বলছি যে আপনারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ন্যারেটিভ তৈরি হচ্ছে টু শিফট দ্য ইলেকশন, এবং এর রাজনৈতিক ক্রিটিকটা হলো যে কাউকে আপনারা স্পেস দিচ্ছেন ক্ষমতা সঞ্চয় করবার জন্য, মানে অথবা নিজে ক্ষমতা থাকার জন্য। কারণ আপনার সরকারের বিভিন্ন এক্সপোজার আমাদের কাছে খুব দৃষ্টিকটু মনে হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আপনারা বিনিয়োগ সন্ধানটা করলেন,
একটা অশ্বডিম্ব প্রসব করলেন না? শেখ হাসিনা এরকম করেছিল। আমার কাছে মনে হয় যে বিনিয়োগ সম্মেলন সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট না। এটাকে 5 কোটি টাকা খরচ করছে, 5 কোটি টাকা খরচ করছে, কয় কোটি টাকা এটাকে সম্ভব? এটাকে যদি আপনি অশ্বডিম্ব বলেন, আমি এই বিষয়ে আপনার সাথে কোনো ধরনের আর্গুমেন্টে যাব না, বিকজ আমার ধারণা আপনি তো জাজমেন্ট দিয়ে দিয়েছেন, আপনি কনক্লুশনে এসে গেছেন যে এটাকে অশ্বডিম্ব বলেছেন। কি জন্য সেই কারণটা বলতে বলবেন না? কারণটা তো আপনি তো আগে ডিসিশনই দিয়ে দিয়েছেন। বাংলাদেশ শোনো, পলিটিক্যাল সায়েন্সে কি বলে, যে দেশে পলিটিক্যাল আনস্টেবল, যে দেশে পলিটিক্যাল অস্থিতিশীল থাকে, রাজনৈতিক ঐক্যমত থাকে না, তখন কি বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, আমাদের দেশীয় উদ্যোক্তারা কি বিনিয়োগ করতে চায়? এটা হলো প্রথম একটা আমাদের বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো যে আপনি যে 5 কোটি টাকা খরচ করে বিনিয়োগ সম্মানটা করলেন, আপনাদেরই দেওয়া বক্তব্য যে আপনার 5 কোটি টাকা খরচ করেছেন, বলছেন যে 3100 কোটি টাকা আমাদের বিনিয়োগ এসেছে, কিন্তু কোথায়? আমরা যখন বললাম যে কোথায় 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 বিনিয়োগ এসেছে, কারণ আপনি যে বিনিয়োগ সম্মানটা করেছিলেন তখন বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করে তাদের তৃতীয় ক্যাটাগরির একজন সিও নিয়ে আপনি একটা বিনিয়োগ সম্মান করেন। আমাদের কাছে তখন মনে হয়েছিল যে শেখ হাসিনা ওই হাতির ঝিলে ঘরে ঘরে বিদ্যুৎ, 100% বিদ্যুতের একটা মহড়া দেখিয়েছিল না, বিদ্যুৎ তখন ছিল না, ঠিক বিনিয়োগ সম্মানটা এরকম মনে হচ্ছে। এই জন্যই বলছি, আপনি যে এক্সপোজারগুলো দেখাচ্ছেন, যে ইলেকশনটাকে যদি শিফট করা হয়, ইলেকশনটাকে যদি পিছিয়ে দেওয়া হয়, আপনার এক্সপোজারের ফলে মনে হচ্ছে যে হয় আপনি ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকতে, অথবা আপনি কাউকে শক্তি সঞ্চয় করার সুযোগ দিচ্ছেন, অর্থাৎ আপনার নিউট্রালিটি তখন আপনি হারাচ্ছেন। যেমন দেখেন, অনেক 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 ন্যারেটিভ তুলেছেন, যেমন নারী কমিশন, নারী কমিশন নিয়ে একটা ন্যারেটিভ, আপনার নারী কমিশন যেটা করেছেন, কত বক্তব্য ছেড়ে নিয়ে, যে এখানে আপনার সমস্ত অংশীদারিত্ব আসেনি, সব ধর্মের লোক আসেনি, তারপরে সব জায়গার থেকে লোক আসেনি, তারপরে আপনার এমন এমন সেন্সিটিভ কিছু ইস্যু এই নারী কমিশনে ঢুকিয়েছেন যেটা অটোমেটিক্যালি জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়বে। তার মানে আপনি এক একটা ছাড়ছেন আইটেম মার্কেটে টু মানে টু আনস্টেবল দ্য পলিটিক্যাল সিচুয়েশন এন্ড টু শিফট দ্য ইলেকশন। আমি সেটাই বলছি যে আপনি এরকম একটা সেন্সিটিভ ইস্যু আগামীতে কি ছাড়বেন, সেজন্য বলছি যে আপনি আসলে ডিসেম্বর থেকে জুন যে কথাটা বলছেন সে কথাটা থাকতে পারবেন কিনা, কারণ আমরা তো জানি যে ডিসেম্বরের আগেই নির্বাচন বলবেন। আজাদ মজুমদার ভাই, আমি আসলে এগুলো নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমার ধারণা বিনিয়োগ সম্মেলন নিয়ে ওনার ধারণাটা স্পষ্ট না, বিনিয়োগ কিভাবে হয় এই বিষয়ে ওনার স্পষ্ট জ্ঞান নেই। এই কারণে আপনি বলেন, আমি বলবো না, ঠিক আছে আপনি বলেন। জি আজাদ মজুমদার ভাই, আপনি যদি একটু বলেন। না, আমি তো উনি তো বলারই সুযোগ দিচ্ছেন না। আপনার বিনিয়োগ সম্মেলন নিয়ে আমার মনে হয় ওনার ধারণা স্পষ্ট না, কারণ বিনিয়োগটা কিন্তু একটা প্রসেস। বিনিয়োগ সম্মেলন কিন্তু আপনার, আমরা অনেক আগে বলেছি যে এটা কিন্তু রিহাব ফেয়ার না যে আপনার বিনিয়োগ সম্মেলনে এসে একজন ফ্ল্যাট এবং প্লট অর্ডার দিবে। বিনিয়োগের সম্মেলনটা হয়েছে বিনিয়োগ আনার জন্য প্রথম ধাপ। আমরা এখন বিনিয়োগ সম্মেলনের যে ধাপগুলো এগুলো চালু করেছি, পরবর্তী সরকার হয়তোবা এগুলো সুফল পাবে, কারণ বাংলাদেশকে পজিটিভলি প্রজেক্ট করা হচ্ছে বিনিয়োগকারীদের কাছে, এটা হলো একটা লক্ষণ। এখন এটাকে যদি আপনার কেউ ধরে নেয় যে আপনার নির্বাচনকে প্রলম্বিত করার জন্য একটা কৌশল, তাহলে সে হয় বিনিয়োগ বোঝে না অথবা রাজনীতি বোঝে না, যে কোনো একটা জায়গায় তার বোঝার অবশ্যই ঘাটতি। এটা তো আজকেও কিন্তু বিনিয়োগ সম্মেলন, বিনিয়োগ নিয়ে 18টা রাজনৈতিক দলের সাথে বিনিয়োগ বোর্ড আপনার বৈঠক করেছে, সেখানে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে, পরামর্শ চেয়েছে, কারণ আমরা বিশ্বাস করি যে একটা নির্বাচন হবে সামনে, নির্বাচন হওয়ার পরে রাজনৈতিক যে সরকার আসবে সে যারাই আসুক তাদেরকে কিন্তু বিনিয়োগের যে পলিসিগুলো এখন নেওয়া হচ্ছে এই পলিসিগুলো কন্টিনিউ করতে হবে তাদেরকে, কারণ তারা যদি পলিসি কন্টিনিউ না করতে পারে তাহলে বিনিয়োগকারীরা আস্থা পাবে না। এবং রাজনৈতিক দলগুলো যাতে পলিসি কন্টিনিউ করবে কি করবে না সেটার জন্য বিনিয়োগ সম্মেলনেও কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বিনিয়োগকারীরা তাদেরকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছে, যাতে করে তারা যদি বিনিয়োগ নিয়ে আগ্রহী হন বা বিনিয়োগ প্রস্তাব দেন তাহলে ভবিষ্যতে, কারণ আমরা সবাই জানি এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় থাকবে না, তাহলে যে সরকারটা আসবে যারাই আসুক কেন বিনিয়োগের থট অবশ্যই বসানো হয়েছে। আপনার এই সরকারের কাজ হচ্ছে বাংলাদেশের কল্যাণ, বাংলাদেশের কল্যাণের জন্য যে কোনো পদক্ষেপে এই সরকার নিতে পারবে, সেটা বিনিয়োগ হোক, আপনার রাজনৈতিক সংস্কার অনেক বড় প্রাথমিক যে কল্যাণ
প্রাথমিক কল্যাণ, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, হ্যাঁ ভোটের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই কাজ করছে। বিনিয়োগের কি সম্পর্ক? বরঞ্চ ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো সরকার চেষ্টা করছে, কেউ যদি এই সংস্কার বাধা সৃষ্টি করে তাহলে ধরে নিতে হবে যে সে নিজে চায় না মানুষ তার ভোটের অধিকার সংস্কার তো আমরাই প্রস্তাব দিলাম, আপনাদের আগে তো আমরা। অসংখ্য ধন্যবাদ। যে আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আর একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। বিএনপি কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে? বিএনপি তো বারবার নির্বাচনের কথা বলছে, সরকার একটি সময়সীমা বেঁধে দিয়েছে। শোনেন, পলিটিক্যাল পার্টিসগুলোর কাজটা কি? পলিটিক্যাল পার্টিস কেন হয়? পলিটিক্যাল পার্টি কেন হয়? টু রান দ্য কান্ট্রি, টু অপারেট দ্য কান্ট্রি, নাকি আর কোনো কারণে হয় পলিটিক্যাল পার্টি? এটা কি আপনার এনজিও নাকি যে আপনার ওই যে অনলি টু ওই যে ওয়েলফেয়ার অফ হিউম্যান বিং? হ্যাঁ, টু রান দ্য কান্ট্রি, এর মধ্যে এটা একটা টু রান দ্য কান্ট্রি। এই রান দ্য কান্ট্রি তো ইচ্ছা করে হাসিনার মতো করে রান দ্য কান্ট্রি করলে হয় না। আপনার পিছনে দরজা দিয়ে ক্ষমতা আসতে যায় না। যদি ক্ষমতা, রাজনীতির আর এক নাম কিন্তু ক্ষমতা, পলিটিক্যাল সায়েন্সের ভাষ্য এটা। রাজনীতির আর এক নাম ক্ষমতা। সেই ক্ষমতা অ্যাচিভ করার ওয়ে হলো একটাই, নির্বাচন, পেছনের দরজারে না। সুতরাং বিএনপি কেন, যে কোনো রাজনৈতিক দল সৃষ্টির পর থেকেই তারা এই জনগণের কাছে পপুলার হওয়ার জন্য, জনগণের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য কর্মসূচিটা সেইভাবে দেয়। তা আপনি যদি বলেন বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিনা, বিএনপি সেই 1978 সালে যখন জন্মগ্রহণ করে তখন থেকে নির্বাচনের প্রস্তুতি, কারণ বিএনপি যতবারই ক্ষমতা এসেছে নির্বাচনের মাধ্যমে আসে। তো এই প্রশ্নটা অমূলক। আমি যেটা বলতে চাচ্ছি, আজাদ ভাই আমাকে হয়তো মিস ইন্টারপ্রেট করছে, আমি বলতে চাচ্ছি যে যখন কোনো দেশে অস্থিতিশীল অবস্থা থাকে, যখন কোনো দেশে আনসার্টেনিটি থাকে, পলিটিক্যাল আনসার্টেনিটি থাকে, তখন সেই সব জায়গায় ইনভেস্টমেন্টটা হয় না। এটা আমি তাই বলতে চেয়েছি। এবং ইভেন কি দেশীয় উদ্যোক্তা তারাও ইনভেস্ট করতে চায় না, কারণ সবসময় পলিটিক্যাল সার্টেনিটি মানুষ চাইলে সেখানে একটা কিছু হয়। এখন উনি বলছেন যে তারা যে বিনিয়োগ সম্মেলন করেছে এটার ফলে পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে তারা তাদের সেই পলিসি নিয়ে আপনার বিনিয়োগকে আকর্ষণ করবে। এইটা হয়। আপনি বলেন, আমরা যদি কেউ ক্ষমতায় যায়, ওনারা চলে যাওয়ার পরে, তখন তার একটা বিনিয়োগ পলিসি আছে না, নাকি থাকবে না? অবশ্যই আছে না? ওনারা আমাদের একটা ফিডব্যাক দিচ্ছেন, এটা সত্য কথা। কিন্তু ওই পুরো ফিডব্যাক সামনে যখন ক্ষমতায় আসবে সেই উপযোগিতা থাকবে কিনা, বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের বাস্তবতা, তাই না? এগুলো সবই একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং আপনি একটা থিওরি দিয়ে দিবেন, ওই থিওরি অনুযায়ী পরবর্তী রাজনৈতিক দলগুলো চলবে, তাই তো পরবর্তী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দেওয়ার কোনো দরকার নেই। আপনি সবার কর্মসূচি ঠিক করে দিচ্ছেন। আপনি যদি ঠিকই করে দেন তাহলে বাকশালী ব্যবস্থা আর আপনার থিওরির মধ্যে কোনো আমি পার্থক্য দেখি না। পলিটিক্যাল পার্টিজের একটা নিজ নিজ কর্মসূচি থাকে না? আমি সেটা বলছি। এবং আমি যেটা বলছি যে দেখেন, যে আমাদের দেশে আপনি এক এক সময় এক একটা যে ন্যারেটিভ তুলছেন, নারী কমিশন নিয়ে যে কথাটা বলছি, আপনি নারী কমিশনটা এমন একটা প্রস্তাব তুললেন যে এটা মানুষ বিক্ষুব্ধ হয়ে গেল। এখন এইটা নিয়ে আবার আপনি কতদিন কত রকম আলোচনা করবেন, কত কিছু করবেন, তাই না? আমি সেইটা বলছি। পলিটিক্যাল এনসিপিকে আমি স্পন্সর দল এই জন্য বলেছি যে ডক্টর ইউনূস নিজে বলেছে যে ছাত্রদের একটা দল করা উচিত। উনি কি বলতে পারে? তাহলে উনার নিউট্রালিটি থাকে? আচ্ছা, উনি এটাও বলেছে যে দোজ পিপুল আর দ্য আপনার মাস্টার মাইন্ড। তাই যে আন্দোলনকে উনি দুইভাগ করে, আন্দোলনের মধ্যে তিনি বিভক্তি আনলেন না, আমার মনে হয় যে বিভক্তি আনলেন না। এরপর দেখেন সরকার না আপনি বলছেন যে স্পন্সর না, এই জন্য আপনি একটা প্রশ্ন উত্তর দিয়েছেন। তাই তারপর দেখেন সরকারের 3 জন উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে এখানে আসলো। পদত্যাগ করলেই নিউট্রাল হয় না, কারণ তার দীর্ঘ 8 মাসের ক্ষমতা থাকার পর একটা নেক্সাস তৈরি হয়ে যায়। এই জন্য আমি এর আগেও অনেক টকশোতে বলেছি যে দেখেন, এই নতুন রাজনৈতিক দলকে সবার আগে বিএনপি কংগ্রাচুলেট করে, এখনো কংগ্রাচুলেট করে। কিন্তু একটা মারাত্মক প্রশ্ন দাঁড়াবে যখন এই রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে এবং সরকার তার নিউট্রালিটি নিয়ে প্রশ্ন উঠবে। তখন আমরা এটা বলেছি। সুতরাং
আপনার আজাদ ভাই যেটা বলছে যে বিএনপি আপনার নির্বাচনের জন্য খুব তাড়াহুড়া করছে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরাই প্রথম এই রাষ্ট্র মেরামতের কথা করছি। বরঞ্চ অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, দেখেন জামাত ইসলাম বাংলাদেশ 300 আসনে নমিনেশন দিয়ে দিচ্ছে, নির্বাচনের জন্য আমরা তাড়াহুড়া করছি। আপনার নতুন যে রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধনও পায়নি, কর্মসূচিও ঘোষণা করেনি, ইডিওলজিও দেয়নি তাদের, আমরা সাধুবাদ জানাই দলকে, সেই দলটিও কিন্তু তাদের নির্বাচনী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে শোডাউনগুলো আমরা দেখলাম, এইটা কখনো কেউ বলে না, শুধু বলছে বিএনপি নাকি তাড়াহুড়া করছে। আমি বললাম যে তাড়াহুড়া করছে না, বিএনপি যে যৌক্তিক দাবিটা যে নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায় না, উনারা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে বাংলাদেশে যে কি নির্বাচন চাওয়াটা কোনো রাজনৈতিক দলের কাজ না, এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমরা এটার বিরুদ্ধে বলছি। জি, ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার ভাই। আবারও সেই ন্যারেটিভের প্রশ্ন, নির্বাচনের চাওয়াটা কি অপরাধ কিনা, এটা ওনারা বলছেন, ওনারা বলতে পারবেন যে ওনারা কেন বলছেন। আমরা তো মনে করি নির্বাচন চাওয়াটা অধিকার, এবং নির্বাচনের জন্যই আসলে কাজ করছে। শুধু একটা নির্বাচন না, আমাদের রাজনৈতিক ব্যবস্থা যাতে ঠিক হয় এবং যাতে পরবর্তী নির্বাচনগুলো সুস্থ হয়, এবং রাজনৈতিক কালচারটা আমাদের এর আগে যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা এখানে তৈরি হয়েছিল, এরকম কোনো ব্যবস্থাটা তৈরি না হয়ে আমাদের রাজনীতিতে একটা সুস্থ ধারা ফিরে আসে, সেটার জন্য কাজ করা হচ্ছে। সরকার কাজ করছে, রাজনৈতিক দলগুলো সেটাই চাচ্ছে, এবং সেটা চাচ্ছে বলে উনি হয়তো বলেছেন যে কোনো পার্টি এর মধ্যেই হয়তো নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা আশা করব যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, তারাও তাদের নির্বাচনী কার্যক্রম অবশ্যই চালাবে, এবং নির্বাচনের জন্য যে প্রস্তুতিগুলো আছে, সরকার কিন্তু সরকারের সংস্কার কার্যক্রমের পাশাপাশি নির্বাচনের যে প্রস্তুতিগুলো আছে সেগুলোও কিন্তু চালিয়ে নিচ্ছে, যাতে যে সময়টার মধ্যে নির্বাচন করার একটা অঙ্গীকার সরকার প্রদান করেছেন তারা যেন সেটা করতে পারেন। এখন নির্বাচন চাওয়াটা অপরাধ, এটা কেন ওনারা বলছেন এই ব্যাখ্যাটা আসলে ওনারা দিতে পারবেন। কেউ কিন্তু আসলে এরকম কেউ কিছু বলেনি যে নির্বাচন তাড়াহুড়া করছি, আমাদের ক্ষমতা দিয়ে দিচ্ছেন আমাদের, এই জন্যই বলছি তাড়াহুড়ার ক্ষেত্রে আলোচনাটা আসছে বিকজ সংস্কারের একটা দাবি মানুষের পক্ষ থেকে আছে। এই সংস্কারগুলো শেষ করার জন্য বা সংস্কারগুলো ঠিকঠাক মতো করার জন্য রাজনৈতিক দলগুলোর থেকেও একটা দাবি এসেছে যে সংস্কারগুলো করে তারপরে যেন নির্বাচনে যায়। কিন্তু সংস্কারগুলো বাদ দিয়ে যদি এই মুহূর্তে নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে সেটা এই যে জুলাই সম্ভব, এই জুলাই মাসের মধ্যে সম্ভব, কিছু সংস্কার তো অবশ্যই সম্ভব। আপনি করেননি তো ভাই, করেননি তো একটাও, তো করার জন্যই তো প্রক্রিয়াটা চলছে। ঐক্যমত হয়েছে, সেটা তো প্রকাশও করছেন না যে কি বিষয়ে আমাদের ঐক্যমতের এখনো তো অনেক সময় আছে ঐক্যমতের জন্য, যে এইটাই তো সমস্যা। আপনি কতদিন সময় নেবেন? 9 মাস তো গেল। এইটাকে সমস্যা বলাটাই হচ্ছে তাড়াহুড়া। না না, আপনাদের আমি মনে করি যে সরকার যে সময়সীমাটা দিয়েছে, আমরা একটু ধৈর্য ধরে সেই সময়সীমাটার জন্য অপেক্ষা করি, তাহলে আমাদের এই অভিযোগ এগুলো থাকবে না, সংশয় এগুলো থাকবে না। আমরা সবাই যারা রাজনৈতিক দল আছে বিশেষ করে, তারা মানুষের কাছে যাবেন। মানুষ যদি তাদের রাজনৈতিক কার্যক্রম বা রাজনৈতিক বক্তব্য পছন্দ করে, মানুষই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার এবং আজিজুল বারী হেলাল, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।